হ্যাঁ, তাহলে আমরা কোন অধ্যায়ে পড়তেছিলাম? আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখন দেখো আদর্শ গ্যাস আদর্শ গ্যাস পার্টটা সেটার মধ্যে ২ টা পার্ট আছে। একটা হচ্ছে আদর্শ গ্যাসের পার্ট, আরেকটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের পার্ট। তো আমাদের আদর্শ গ্যাসের পার্টটা শেষ হইছে। আমরা ২ টা সিকিউ করছিলাম, ওইটার মাধ্যমে আমাদের আদর্শ গ্যাসটা শেষ হইছে। আর এখানে এখান থেকে তোমাদের কাজ হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে এটা শিখে রাখবা। আর যে গড়মুক্ত পদ অথবা ০ ডিগ্রি তাপমাত্রা, তারপর হচ্ছে তোমাদের বয়েল যা আছে এগুলো যেগুলো আছে কয়েক জন্য প্রশ্ন সবগুলো রিডিং পড়া থেকে সুন্দর মতো পড়ে নেবে কাকে বলে সবগুলো। তারপরে এখন আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব নিয়ে। এই পার্টটা থেকে এই পার্টটা থেকে আমরা এতদিন যা পড়ছি তা থেকে এই অধ্যায়ে কিন্তু কোয়েশ্চেন আসে না বলেছিল। এটা হচ্ছে এই যে গ্যাস নিয়ে যত পড়া পড়ছে এগুলো হচ্ছে বেশিরভাগ কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের মধ্যে আসে, কিন্তু আসতে পারে, হ্যাঁ, ক খ এর মধ্যে আসতে পারে, কিন্তু গ ঘর জন্য এখন আমরা পড়বো যে যে মেইন পার্টের মধ্যে ঢুকছি সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। এখান থেকে এই অধ্যায়ে কোয়েশ্চেন করা হয়। প্রথমে হচ্ছে তোমার আর্দ্রতা, খুবই ইম্পর্টেন্ট। আর্দ্রতা 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 কাকে বলে? এখন দেখো আর্দ্রতা তোমাদের বইতে অনেক বড় করে দেওয়া আছে না, এত কিছু দরকার না। এত কিছুকে তোমরা কয়েক জন্য মুখস্থ করে গেলে কি মনে থাকবে? না, কোনো কিছু মনে থাকে না। মনে রাখবে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে কি বলে? আর্দ্রতা বলে। বায়ুতে কি বলছি? বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে কি বলা হয়? আর্দ্রতা বলে। আর্দ্রতা বলা হয়। এটা হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা গেল। তারপর হচ্ছে তোমাদের আসবে আপেক্ষিক আর্দ্রতা, খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপেক্ষিক আর্দ্রতা দেখো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? মনে রাখবো কোনো স্থানের এই ডেফিনেশনগুলো, অর্থাৎ এই কাকে বলে এগুলো মনে রাখা খুব ইজি, কিন্তু বইতে যেগুলো আছে ওগুলো কখনো মনে করতে যাবে না। এগুলো মনে করতে গেলে তোমার উল্টা আরও মানে প্রবলেম হবে, বুঝবা না, ঠিক আছে? তার মানে কি বলছি আমি? কোনো স্থানের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার চাপ ও বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের অনুপাতকে কি বলা হয়? আপেক্ষিক আর্দ্রতা বলে। মানে কি বলছে বলতো? কোনো স্থানের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার চাপ ও বায়ু তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের অনুপাতকে কি বলা হয়? আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। তার মানে মনে রাখবা যে আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা। এই একটা কোয়েশ্চেন চলে আসছে তোমাদের পরীক্ষাতে, মনে করলে যে এই আপেক্ষিক আর্দ্রতা তোমাদের পরীক্ষাতে ছোট গয়ের মধ্যে বলবে যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে, এটা ছোট গয়ের জন্য, ঠিক আছে? আর আর্দ্রতা কাকে বলে এটা আসবে কয়ের জন্য। আবার আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে এটাও আসে কয়ের জন্য। কিন্তু এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। না, আপেক্ষিক আর্দ্রতা বের করে, এটা হচ্ছে ঘয়ের জন্য আসতেছে। দেখো, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কোনো স্থানের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, যে পরিমাণ কি আছে? জলীয় বাষ্প আছে, তার চাপ, তার চাপ ও বায়ু তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পের চাপের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আর মনে রাখবা, আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়ালস টু ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%, যেখানে এই এফটাকে বলা হয় শিশিরাঙ্ক। নাম শুনছো না? শিশিরাঙ্ক বাই করতে বলে, কিন্তু শিশিরাঙ্কে চাপ। আর এটাকে বলা হয়, বড় হাতের এফকে বলা হয় বায়ুর তাপমাত্রায় চাপ। এবার দেখো, তার মানে কি আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়ালস টু ছোট হাতের এফ বা বড় হাতের এফ ইন্টু 100%, যেখানে বড় হাতের এফ হচ্ছে শিশিরাঙ্কের চাপ আর বড় হাতের এফ হচ্ছে কি বায়ুর তাপমাত্রায় চাপ। এটা হচ্ছে তোমাদের কি আপেক্ষিক আর্দ্রতার সূত্র। কিসের সূত্র?
আপেক্ষিক আর্দ্রতার সূত্র মনে রাখবা। তারপর হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কি মনে রাখবা, যে তাপমাত্রায় কোনো স্থানের বায়ু, যে তাপমাত্রায় কোনো স্থানের বায়ু তারই মধ্যে, যে তাপমাত্রায় কোনো স্থানের বায়ু তারই মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। জলীয় বাষ্প দ্বারা কি হয়? তাকে কি বলা হয়? শিশিরাঙ্ক বলে। এই অধ্যায়টা হচ্ছে এগুলো থেকে কোশ্চেন করে। শিশিরাঙ্ক কাকে বলে? এটা মাস্ট বি শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, আর্দ্রতা। এই আমি যা যা লিখে দিচ্ছি এগুলো একদম নোট করি, সুন্দর মতো মুখস্থ করে ফেলে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মানে কি, যে তাপমাত্রা কোনো স্থানের বায়ু তারই মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলা হয়। বই দেখা দরকার, ঠিক আছে? মনে রাখো শিশিরাঙ্ক। শিশিরাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা বলো তো? থিটা দ্বারা। থিটা ইকুয়ালস টু থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। মনে রাখবে, এটা হচ্ছে কার সূত্র? শিশিরাঙ্কের সূত্র। মাস্ট বি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে শিশিরাঙ্ক কাকে বলে। দেখো তোমরা কিন্তু যখন তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো আসবে, যারা কলেজে আসো, ফার্স্ট ইয়ার আসো, তারা হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনালে অবশ্যই দেখবে যে শিশিরাঙ্ক বের করো, তখন এই সূত্রটি বের করবা। অথবা বড় ঘতে আসে আপেক্ষিক আর্দ্রতা বের করো। আমি কিন্তু সবগুলো কোশ্চেন কিন্তু আমি কমন করে দিতেছি, তোমরা পরীক্ষার পরে পারলে মিলে দেখিও যে কমন আসছে কিনা। এই যে জিকে বলা হয় গ্লোসিয়ার্সের উৎপাদক। আর একটা কথা বলি, যারা হচ্ছে এডমিশনের আছে, অনেকে আছে এখানে এডমিশনে ক্লাস করতেছো, আমার এখানে মূলত হচ্ছে এসএসসির জন্য পড়াইতেছি, বাট এটা হচ্ছে এই যেমন এডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন এডমিশনে আসতে পারে যে গ্লোসিয়াসের ধ্রুবক, এই যে গ্লোসিয়াসের ধ্রুবকের মান কত, অথবা তোমাদের আসতে পারে যে না সরি, তোমাদের আসতে পারে শিশিরাঙ্কের এই যে সূত্রটা দিয়ে একটা ম্যাথ আসতে পারে, অথবা তোমাদের আপেক্ষিক আর্দ্রতা দিয়ে একটা ম্যাথ আসতে পারে, অথবা আপেক্ষিক আর্দ্রতা কি এটা বলতে পারে। এই জিনিসগুলো থেকে কি অনেকগুলা কোশ্চেন আসে, ঠিক আছে? তো এগুলো করলে আমি মনে করি যে কিছুই লাগে না। তো দেখো জিকে বলা হয় গ্লোসিয়ারের উৎপাদক। মনে রাখবা, এই উৎপাদকের মান কোনো নির্দিষ্ট নাই, এটা হচ্ছে দেওয়া থাকে, ওটা প্রশ্নে দেওয়া থাকে, ঠিক আছে? মনে রাখবা। দেখো আমি তো এবার তোমাদেরকে এখানে একটা দুইটা বাল্ব দেখাই। ধরো এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা বাল্ব, এগুলো দেখছো মনে হয় বইতে। এগুলো হচ্ছে বাল্ব, ঠিক আছে? এখানে দাগ কাটা আছে। এটাকে বলা হয় শুষ্ক বাল্ব। কি বলা হয়? শুষ্ক বাল্ব। তাপমাত্রা, যেটাকে বলা হয় থিটা ওয়ান। তার মানে এখানে যে থিটা ওয়ান, এটা হচ্ছে কি শুষ্ক বাল্ব তাপমাত্রা, আর এখানে জি হচ্ছে গ্লোসিয়ারের উৎপাদক, থিটা ওয়ান হচ্ছে শুষ্ক বাল্ব তাপমাত্রা, থিটা টু কি দেখো। যখন এই শুষ্ক বাল্ব তাপমাত্রা, শুষ্ক একটা বাল্ব নিছো, হ্যাঁ, শুষ্ক বাল্বের ভিতরে যে তাপমাত্রা সেটা কি শুষ্ক বাল্ব তাপমাত্রা না? কিন্তু এই যখন একটা বাল্বকে ধরো, এখানে তুমি কিছু কি রাখছো, ধরো এসিড জাতীয় কিছু রাখছো, যেটার মধ্যে এটাকে কি করছো, ডুবাইছো। কি করছো এটাকে লাইক ধরো তুমি ডুবাইছো, হ্যাঁ। এখান থেকে ধরো পানি ফুটাইতেছো, পানি ফুটাইলে এটার ভিতরে কি তাপমাত্রাটা কি করে বাড়বে না? এটাকে বলা হয় সিক্ত। কি বলা হয়? সিক্ত বাল্ব। সিক্ত বাল্ব তাপমাত্রা, যেটাকে বলা হয় থিটা টু। তার মানে থিটা টু হচ্ছে সিক্ত বাল্ব তাপমাত্রা, থিটা ওয়ান হচ্ছে শুষ্ক বাল্ব তাপমাত্রা, আর থিটা ওয়ান হচ্ছে শুষ্ক বাল্ব তাপমাত্রা, আর থিটা হচ্ছে শিশিরাঙ্ক। তার মানে শিশিরাঙ্ক সমান সমান থিটা ওয়ান মাইনাস গ্লোসিয়ারের উৎপাদক ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। মনে থাকবে তো? খুবই ইম্পর্টেন্ট দুইটা সূত্র, এই দুইটা সূত্র দিয়ে এই অধ্যায় ম্যাথ আসে, শুধু শিশিরাঙ্ক আসে আর আপেক্ষিক আর্দ্রতা আসে, ঠিক আছে? মনে রাখবা, এই দুইটা দিয়ে এই অধ্যায় সবচেয়ে বেশি কোয়েশ্চেন করে। আর এর আগে যেগুলো দেখেছো ওইগুলো একটু দেখে নিবা। আর এখন আমরা যে পার্টে ঢুকছি সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা সামনের দিকে যাই। দেখো এবার হচ্ছে আমরা যা যা পড়ছি এখান থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে, জাস্ট আমরা এখানে, আচ্ছা হ্যাঁ, ক্ষয়ের জন্য একটা কোয়েশ্চেন তোমাদেরকে এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তোমাদের খ নম্বরের প্রশ্ন আসতে পারে যে কোনো স্থানে তাপমাত্রা, কোনো স্থানে তাপমাত্রা 30 ডিগ্রি, কোনো স্থানে তাপমাত্রা কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তারপর হচ্ছে কি শিশিরাঙ্ক
শিশিরাঙ্ক 22 ডিগ্রি বলতে কি বোঝো? আসতে পারে না, এটা হচ্ছে তোমাদের খতে আসতে পারে। এরকম খতে অনেকগুলো কোশ্চেন আসে যেগুলো তোমরা বইতে পেয়ে যাবা, তোমার সাপ্লিমেন্টারি টেস্ট পেপারে পেয়ে যাবা। এগুলো কিন্তু তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা, ঠিক আছে? আর বিভিন্ন এককটা এগুলো একটু সুন্দর মতো দেখে নিবা। তো দেখো, কোনো স্থানে তাপমাত্রা 30 ডিগ্রি, শিশিরাঙ্ক 22 ডিগ্রি বলতে কি বুঝো? দেখো তোমাদেরকে এখানে একটা আমি কথা বলি একটু। কালকে হচ্ছে তোমাদের 21 তারিখ, 21 এপ্রিল থেকে, মানে গতকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো ওখানে বাংলা একটা কোশ্চেন দেখছিলাম আমি, বাংলা যে এমসিকিউ কোশ্চেন করছে, মানে এত হার্ড করছে। আর পরীক্ষা আজকেও এত হার্ড হইতেছে, মানে জাস্ট পোলাপান বাংলা পরীক্ষা দিয়ে এত হার্ড করতেছে। এরপরে ভাবো যে ম্যাথ ও তো অবশ্যই হার্ড করবে, ইংলিশ অবশ্যই হার্ড করবে। আমি তোমাদেরকে মানে ইয়া করতেছে এটা না, আমি তোমাদেরকে সাহস দিতেছে বলতে কি, এটাই রিয়েলিটি যে এই বছর কোশ্চেন অনেক বেশি হার্ড হবে। হ্যাঁ, কুমিল্লা বোর্ড তো, আমি তো 2025-এ এসএসসি পরীক্ষা দিছি। এসএসসি পরীক্ষা আমি কেমন দিছে এটা একমাত্র আমি জানি, আর যারা এসএসসি পরীক্ষা দিছে তারা তোমার কম বেশি জানো কতটা হার্ড হয়েছে পরীক্ষা। তো যেমন সিচুয়েশন যেরকম, তারা নর্মাল দেয় না, অনেক বেশি হার্ড দেয়, কম্পেয়ার চলে না, কোনো কিছু চলে না, একা একা একটা টেবিলে বসে এক্সাম দেওয়া লাগে। তারপর হচ্ছে তুমি অনেক সময় মানসিকভাবে ভাঙিয়ে যায়, বুঝছো? যারা এক্সাম দেয় তারা অনেক সময় মানসিকভাবে ভেঙে যায়। তো অনেকে আবার হচ্ছে যারা হচ্ছে ভালো মতো, এখন তোমরা এখন যারা 27 বেস আছো, বিশেষ করে 27 বেস, 2026 বেস তো অবশ্যই সিরিয়াস হইতে হবে, কারণ 26 বেসের অলরেডি আজকে এপ্রিল, আর মাত্র 1 মাস পরে হচ্ছে তোমাদের পরীক্ষা, জুনে হচ্ছে তোমাদের পরীক্ষা। তো অবশ্যই সেকেন্ড ইয়ার যারা আছো তারা তো সিরিয়াস হবে, তারা তো এক্সাম মানে এক্সামিনার, তারা হচ্ছে তারা হচ্ছে এক্সামিনার, পরীক্ষার্থী। তো আর 27-এ যারা আছে তারা মনে করতেছে যে, অনেকে মনে করতেছে এখন আমার হাতে টাইম আছে, না, এটা সম্পূর্ণ ভুল। কারণ আগের এক্সামগুলোর তুলনায় এখন এক্সাম অনেক বেশি চেঞ্জ হয়। 2025 থেকে শুরু হয়েছে, তো দেখবা যে এখন থেকে প্রত্যেকটা এক্সামে হার্ড হবে। আর এখন শিক্ষামন্ত্রী যিনি আছেন উনি অনেক বেশি সিরিয়াস পড়াশোনা নিয়ে, যার ফলে তোমাদের কোশ্চেন অনেক বেশি হার্ড হতে পারে। কোনো কম্পেয়ার নকল এগুলো আশা কেউ যদি করে, এগুলো তার সবচেয়ে জীবনের সবচেয়ে বড় হতাশার কারণ হবে। কারণ এক্সাম হলে বসে তখন হতাশার কথাটা মনে পড়বে। তো জাস্ট তোমরা মন দিয়ে পড়াশোনা করো, এসএসসি পরীক্ষা কেমন হইতেছে এটা দেখতেছো, 25-এর এক্সাম কেমন হয়েছে দেখছো, 25-এ পোলাপান পুরো কান্না করে দিচ্ছে হলের মধ্যে, কত পার্সেন্ট পাস করছে এটাও দেখছো। পাশের রেট ছিল খুবই কম, এবারও হয়তো রেট আরও বেশি কমতে পারে। অ্যান্ড যারা এডমিশন আসছো, আমি নিজে হচ্ছে এডমিশন ফার্স্ট টাইমে দিছি এই নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা ইউনিভার্সিটি। আমার আসলে কুমিল্লা ইউনিভার্সিটিতে আমার র্যাঙ্ক আসলেও আমি সাবজেক্ট পাই নাই। মানে ওইখানে যে সিট খুব কম। জগন্নাথ দিছি, ওইখানেও মেরিট আসছে, বাট অনেক দূরে, এই কারণে পাই নাই। তো যারা আসছো তারা হয়তো বা সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে পারো। আর আমার পড়াশোনাগুলোর কথা যদি আমি একটু বলি, আমি যে ক্লাসগুলো নিতে, সেগুলো হচ্ছে আমার মূলত কয়েকজন এই ছাত্রী ছাত্রী অর্থাৎ স্টুডেন্টকে নিয়ে আমি করতেছি। আসলে আমার ইউটিউবে আমি জানি যে অনেকে এই তোমাদের ওই যে এরিয়াগুলো বসাই ক্লাস করা, অথবা আমি ওইরকম কি প্রো না, বাট আমি এগুলো করাতেছি যারা হচ্ছে মানে কোনো কিছু ওইরকম মানে ধরো খুঁটিনাটি পড়তেছে না, মানে যাদের কমন দরকার, এক্সামে কমন দরকার তাদের জন্যই। লাইক আমি এখানে এতক্ষণ শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা করাইছি, এটা আমাদের এক্সামে আসছিল 25-এ বেসে। প্রত্যেকটা এক্সামে শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা এই অধ্যায় থেকে বের করতে দেয়। হাইস্ট গেলে যদি কঠিন করে তাহলে তোমাদের ওই যে হয়তো বয়েল সার্চের যে সম্বন্ধ সূত্র, ওইখানেও যা যা লাগে আমি ওইগুলো করাই দিছি। এর বাইরে তোমাদের কোনো কোশ্চেনই আসবে না। হয়তোবা কতেও হ্যাঁ আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, আর্দ্রতা কাকে বলে, শিশিরাঙ্ক কাকে বলে, এগুলোর বাইরে কিছুই আসবে না। তো তোমাদের দায়িত্ব হচ্ছে আমি যে অধ্যায়টা শেষ করে দিতেছি, এই অধ্যায়টা আমার আজকের ক্লাসে অধ্যায়টা শেষ। মানে এই অধ্যায়টা কিন্তু যে 13টা পার্ট দিছি, ওই পার্টগুলো কিন্তু খুব ছোট ছোট পার্ট, তুমি যদি নোট করে দেখবে তোমার খুব ছোট একটা নোট। তো আমার ক্লাসে স্পেশালাইজড হচ্ছে, আমি ধরো এসএসসি লেভেলে এমন পড়তাম না যেটা আমার দরকার নয়, অপ্রয়োজনীয়। বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে ধরো 100 পেজ, 150 পেজ, তো আমার এতগুলো পেজ পড়ার মনে করি আমি দরকার নাই, কারণ আমি যদি বেশি খাইতে চাইলে, কথা আছে বেশি খাইতে চাইলে অল্প অল্প নাগাল কেউ কখনো পায় না। তো তোমরা যারা 26 বেসে আছো, 27 বেসে আছো, তাদের উচিত হচ্ছে আগে তোমাদের ওয়ান শট করে যেগুলো যেগুলো এক্সামে আসো ওইগুলো শেষ করে ফেলা, তারপরে তোমাদের বই 1 বাই 1 তোমরা পড়বা। অনেক কিছু আছে, যেমন তোমরা এখানে বলতে পারো যে আমি তোমাদের চার্লসের একটা মেন সূত্র পড়াছিলাম, ওইরকম একটা চাপীয় সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম। তো চাপীয় সূত্রটা আসলে কখনো এক্সামে আসে না, তো তোমরা যখন বই খুলবে ওটা দেখে তোমরা বলবা যে কি রে, এই টপিকটা তো বাদ দিছে, এটা না। আমি এই অধ্যায়ে যে যে টপিকগুলো দরকার, যে যে টপিকগুলো থেকে কমন আসবে, এগুলো তো আমি জানি। তোমার টেস্ট পেপার উল্টাইও দেখবা যে এর বাইরে কোনো কোশ্চেনই পাবা না, শিশিরাঙ্ক আর আপেক্ষিক আদ্রতা থেকে কোনো কোশ্চেনই পারবা না। তোমাদের কাছে টেস্ট পেপার আছে, সাপ্লিমেন্ট আছে, এগুলো করিও। তো এমসিকিউর কথা যদি আসো, এগুলো থেকে এমসিকিউ করে, লাইক তোমার বলতে পারে যে আপেক্ষিক আদ্রতার সূত্রটা একটা এমসিকিউ উঠে দিতে পারে, অথবা তোমার 0 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ডিগ্রি ইয়াতে মানে তোমার তাপমাত্রা বয়েলের যে একটা তোমাদের গ্রাফ আছে, এটা থেকে আসতে পারে এমসিকিউ। প্রত্যেকটা অধ্যায় থেকে 2-1 করে এমসিকিউ দিবে, তোমাদের টোটাল 25টা এমসিকিউ দিবে।
তো তোমাদের 25টা এমসিকিউর জন্য তোমরা এখানে আমি যা যা পড়াইতেছি এগুলো আমি যে কথাগুলো বলতেছি ওইগুলো থেকে হয়তো তোমরা অনেকগুলো কমন পাইতে পারো। আর তোমরা হচ্ছে যদি কেউ যদি আরো বেশি প্রো লেভেলে পড়তে চাও তখন এগুলো তো তোমার সিকিউ কমন আসবে, ক খর জন্য তোমরা আরো একটু বেশি করে পড়বা অ্যান্ড বই লাইন বাই লাইন পড়ে ফেলবা। লাইন বাই লাইন আমি যা যা পড়াইছি তাই, যেমন তোমাদের আর্দ্রতা বইতে আছে অনেক বড় করে, কি দরকার আছে বায়ুতে জলীয় বাষ্প উপস্থিতিকে আর্দ্রতা বলে, এতটুকু লিখে দিলে তোমার 1 নাম্বার দিয়ে দিবে, দিবে না দিবে। তো বইতে হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য যা যা লাগে এগুলো পড়ে ফেলবা, বিভিন্ন মান টানে জিনিসগুলো, অনেকগুলো ম্যাথ আছে দরকার নাই, এই বেসিকগুলো শেষ কইরা তোমরা কি করবা ডিরেক্ট টেস্ট পেপার যাবা, টেস্ট পেপারে যতগুলো সিকিউ আছে সবগুলো সিকিউ শেষ করে ফেলবা। আর যারা হচ্ছে কোনো সিকিউ পারবা না, কোনো সিকিউ যদি তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা কি করবা, এটা একটা ছবি তুলবা টেস্ট পেপারে, টেস্ট পেপারটা ছবি তোলার পরে আমাকে ইনবক্স আছে আমার ফেসবুক হচ্ছে এনায়েত রিমন, ফেসবুকের মধ্যে ঢুকে আমার মেসেঞ্জার আছে, আমার আইডি লক নাই, মেসেঞ্জারে ঢুকে আমার ইনবক্সে একটা ছবি পাঠিয়ে দিও, অথবা আমার এখানে ইউটিউবের মধ্যে তোমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সের মধ্যে তোমরা ছবি দিয়ে দিয়ে দিবা যে এই টেস্ট এই এমসিকিউটা স্যার এটা সলভ করেন, এটা হয়তো অমুক বোর্ডে আসছে ভাইয়া, অমুক বোর্ডে আসছে, এটা একটু আমাদেরকে সলভ করে দেন। এরকম তোমরা হচ্ছে আর আগে দিন নোট, আবার খুবই ইম্পর্টেন্ট আমি যা যা লিখতেছি একটা ওয়ার্ড, এটা তাপমাত্রা লিখছি তো তাপমাত্রা বাদ দিবে না, এগুলো সব ওয়ার্ড বাই ওয়ার্ড উঠে এগুলো একটা নোট করে ফেলবা। যারা এডমিশন আসো এডমিশনদের জন্য সিকিউ দরকার নাই, আমি যা যা পড়াইতেছি এগুলো একটু দেখো, দেখলে তোমাদের অন্তত সূত্র তো মনে থাকবে, যেমন তোমাদের শিশিরাঙ্ক বাইর করতে বলে তুমি কি সূত্রটা আমি যে সূত্রটা পড়াইছি ওটা তোমার মাথা চলে আসবে, তো এটা তোমার রিভিশন হয়ে যেতেছে। তারপর তোমরা কি করবে, টেস্ট পেপার আছে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি টেস্ট পেপারগুলো শেষ করে ফেলবো। সামনে হচ্ছে ডিসিউর পরীক্ষা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা, ডিসিউতে যারা পরীক্ষা দিবা তারা হচ্ছে এখান থেকে এটা যদি এই আমি যা যা পারছি সেগুলো যদি একটু রিভাইজ দিই, তোমরা যদি একটু যদি টেস্ট পেপার খুলো না, ধরো যে কোনো একটা ইউনিভার্সিটি যদি ওইখানে তো যারা বিজ্ঞান থেকে বিজ্ঞানীরা দিতে হবে, তারা কি করবে টেস্ট পেপারগুলো একবার দেখে নিবা, বা শেষ হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর যারা এসএসসি আসো তাদের জন্য এই ক্লাসগুলো অনেক বেশি এফেক্টিভ, কারণ তোমরা অনেক কিছু পড়ো যেগুলো আসলে আলটিমেটলি পরীক্ষাতে আসে না, তোমাদের মনেও থাকে না, এত কিছু পড়ে গেছো মনে থাকবে না, কিন্তু এই জিনিসগুলো মনে থাকবে। তো আমার ক্লাসের সৌন্দর্য হচ্ছে কি, আমি ধরো কয়েকটা যেগুলো যেগুলো আসে এগুলো 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 পড়াই দিই। এরপরে আমি হচ্ছে যেমন এখানে শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা আমি দুটি সূত্র লিখে দিচ্ছি, এখন এই সূত্র দিয়ে কিভাবে প্রশ্ন আসতে পারে, এই একটা প্রশ্ন দিয়ে না তোমার হাজারটা টাইপের প্রশ্ন করে, এগুলো ঘুরে ফিরে আসে। যেমন আমার পরীক্ষার সময় আসছিল আপেক্ষিক আর্দ্রতা বের করো, শিশিরাঙ্ক বের করো, ছোট গতে এই যে 2025 সালে এসএসসি পরীক্ষাতে আসছে, ছোট গতে আসছিল শিশিরাঙ্ক বের করো, আর বড় গতে আসছিল আপেক্ষিক আর্দ্রতা বের করো। তো আমার জন্য এটা ইজি না, কারণ আমি এটা পড়ে গেছি। তো এগুলো ঘুরে ফিরে আসো, তোমার টেস্ট পেপারে দেখিও এগুলো হয়তো বা দুই একটা বোর্ড দুই একটা মানে হয়তো চেঞ্জ করতে পারে এরকমই। আর কুমিল্লার বোর্ড তো তোমরা জানো যে কুমিল্লার বোর্ড অনেক বেশি পাগলামি করে, কারণ তারা হচ্ছে প্রত্যেক বছর কোয়েশ্চেন চেঞ্জ করে। কিন্তু না, এই অধ্যায়টা হচ্ছে এমন এক অধ্যায় যেটাতে তোমাদের শিশিরাঙ্ক আর আর্দ্রতা, আমি কেন এটা আগে ধরছি, কারণ আপেক্ষিক আর্দ্রতা শিশিরাঙ্ক, কারণ এই অধ্যায় আপেক্ষিক আর্দ্রতা শিশিরাঙ্ক বাইরে কোনো কোয়েশ্চেন আসে না। হয়তো বা বয়েলস আছে যে আদর্শ গ্যাস থেকে আসতে পারে কয়েকটা, তো তাও আমি পড়া দিছি সব, এগুলো বাইরে কোনো কিচ্ছু আসবে না, সিঙ্গেল ওয়ার্ড আসবে না। তো আমি হচ্ছে তোমাদেরকে যে কয়টা অধ্যায় করাই দিব আশা করি ওই কয়টা অধ্যায় যদি তোমরা যদি খাই ফেলো, যেমন এই অধ্যায়টা করাই ফেলছি, এটা যদি তোমরা যদি একদম টেস্ট পেপার সহজ যদি তোমরা খাই ফেলো, টেস্ট পেপার যতগুলো সিকিউ আছে এমসিকিউ আছে এমসিকিউ শেষ করে ফেলো, এবং কি সিকিউ শেষ করে ফেলো, টেস্ট পেপারে তো তোমার যদি শেষ করে ফেলতে পারে এই অধ্যায়ের যত ম্যাথ আছে কোশ্চেন আছে, তোমরা দেখবা যে এই অধ্যায় থেকে যেখান থেকে কোশ্চেন করো এই অধ্যায় থেকে একটা কমন থাকে, একটা কমন পাইলে তোমার 10 নাম্বার, ক খ পর্যন্ত কমন থাকে। যেমন তোমার আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে থাকে হয়, নাইলে শিশিরাঙ্ক কাকে বলে, নাইলে আর্দ্রতা কাকে বলে থাকে, এতটুকুই ভাই, আর এর বাইরে কোনো কিছু আসে না। তো আশা করি তোমরা নিজ দায়িত্বে পড়াশোনা করো, বি সিরিয়াস, যারা 27 ব্যাচ আছে তারা এখন থেকে যদি সিরিয়াস না হও পরে কিন্তু প্রবলেম পড়ে যাবে, 26 ব্যাচ তো তারা সিরিয়াস তো হবে, তাদেরও এখনো টাইম আছে, তারও আমি যে ওয়ান শট করতেছি বিশেষ করে 26 ব্যাচের জন্য এটা খুবই এফেক্টিভ হবে। 26 যারা এবারে পরীক্ষা দিবা 1 মাস পরে, আমি কিন্তু আজকে অধ্যায়টা শেষ, আমি চাইলে কিন্তু এটা 2 দিনে অধ্যায় শেষ করতে পারি। তোমরা দেখো আমার ইন টোটাল এটা সত্ত্বে 14টা পার্ট যদি আমি যদি আপলোড দিই ভিডিও, টোটাল 14টা পার্টের মধ্যে হিসাব করলে কিন্তু আমি 3 ঘন্টা ক্লাস করাইছি না, একটা ক্লাস শিডিউল কিন্তু 3 ঘন্টা হয়, আমি কিন্তু একটা ক্লাস মাত্র 10 মিনিট 8 মিনিট 4 মিনিট এরকম করে করে আমি আপলোড দিছি, কিন্তু সবগুলো একসাথে করলে তোমার 3 ঘন্টা, তার মানে তুমি এক বসাতে তুমি একটা অধ্যায় শেষ করে ফেলতেছো। এক বসার দরকার নাই তো, তুমি 3 দিনে যে একটা অধ্যায় শেষ করো, এক সপ্তাহ আর 4 দিন তোমার টেস্ট পেপার কমপ্লিট করো, এক অধ্যায় তোমার শেষ। এভাবে পড়াশোনা করো, ঠিক আছে, বি সিরিয়াস, কোশ্চেন অনেক হার্ড হবে, এবং কি এটাই রিয়েলিটি। এবং কি 25 সালের অবস্থা তো খুব খারাপ হয়েছিল, এবার হয়তো বা আরেকটু চেঞ্জ হইতে পারে, রেজাল্ট হয়তো বা আরেকটু মানে কমে আসতে পারে, খারাপ হইতে পারে, এটার জন্য ডাজেন্ট ম্যাটার, ভয় পাবা না, কনফিডেন্স রাখবে, এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করো। বাংলা আইসিটি হচ্ছে আমি নিজেও পারি, কিন্তু আইসিটি আমি তো এতগুলো অধ্যায় যদি ধরতে যাই তখন প্রবলেম হয়ে যায়, বুঝছো। তো আমি আইসিটি চেষ্টা করবো তোমাদের সংখ্যা পদ্ধতিতে শেষ করার জন্য, যারা 27 এসেছে তাদের জন্য। আর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি শেষ করে, আর হয়তো আমার এখানে যে লেখাগুলো অনেক সুন্দর আসে না, ভিডিও সুন্দর আসে না, আমি খাতার মধ্যে রাখি, ইয়ে ক্লাস করি, দেখো আমার কিন্তু
মানে ইউটিউবে আমি ভিউ কামানো, লাইক কামানো, আমি ইউটিউবের না, বুঝছো? আমার হচ্ছে কয়েকটি স্টুডেন্ট, মানে কয়েকটি স্টুডেন্ট কি ধরো আমার পরিচিত, যাদের হচ্ছে আমি ক্লাসগুলো দিতে চাইছিলাম, ওরা হচ্ছে একজন এডমিশন হচ্ছে আর একজন হচ্ছে পরীক্ষার মানে 27 ব্যাচ। তো তারা হচ্ছে আমাদেরকে আমরা বলছে, তো আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে গেছি, আর হোয়াটসঅ্যাপে যায় না, এগুলো লোড নেয় না। তারপরে আমি হচ্ছে তোমার টেলিগ্রামে দিতাম গেছি, যায় না। তারপরে হচ্ছে মানে ইনবক্স যে কোনো একটা জিনিস না। তারপরে দেখছি যে আমি ইউটিউবে আমি ভাবছি না, ইউটিউবে আপলোড দিয়ে দিই, ইউটিউবে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড হয়, ওরা ইউটিউবের মধ্যে ঢুকে ওরা দেখতে পারে। তো ওই হিসেবে চাইলে তোমরা 27 ব্যাচ 26 ব্যাচ যাদের চোখে পড়ে তোমরা ক্লাসগুলো করিও, ঠিক আছে ভাই? এসিএস হয়তো বা এসিএস উদ্বাস, ওদের মধ্যে আমি তো প্রো না, বাট তোমাদের জন্য যারা ধরো মিড লেভেল স্টুডেন্ট আছো, যাদের ধরো পাস করা দরকার, মানে ধরো মোটামুটি প্লাস পাওয়া দরকার, তারা এই ক্লাসগুলো করলে ভাই আশা করি ইনশাল্লাহ 5টা সিকিউ তোমাদের কমন থাকবে। যদি আমি যে সিকিউ করাইতেছি, এই সিকিউ গুলো সুন্দর মতো নোট করে উঠে আবার করবা, এগুলো থেকে আমি আশা করি তোমরা 5টা কমন পাবা ইনশাল্লাহ। 8টা কোশ্চেন, তো 8টা কোশ্চেনের মধ্যে 5টা বারো ভাই 4টা পাইলে তো তোমাদের 40 নাম্বার। আর একটা তোমরা এই সিএস থেকে করো না, সমস্যা আছে নাই। এটা হচ্ছে তোমাদের, আমি তাদের জন্য করাইতেছি যারা হচ্ছে মানে মোটামুটি যারা এখন পড়াশোনা ওইরকম করে নাই, মানে যাদের টার্গেট হচ্ছে আমরা তো কিছু দরকার না, আমি হচ্ছে কি A+ পাবো ইনশাল্লাহ। দিন শেষে কিন্তু তোমাদের A+টা কিন্তু মেন, A+টা কিন্তু মেন, ঠিক আছে? তো আর কিছুই নেই, আমি এর বাইরে কি আছে? এসে তোমাদের অনেক কিছু, ওরা হয়তো বা অনেক কিছু তোমাদেরকে মানে রেফার করবে, যেমন তোমাদেরকে এই দিবে, ওই দিবে, শীট দিবে, হ্যান দিবে, কি দরকার আছে ভাই? তোমরা এত ডিপলি পড়ার দরকার নাই, তোমাকে এডমিশনের পরীক্ষার্থী না। তোমরা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি জাস্ট আমি যেগুলো পড়াইছি ওয়ান শট গুলো করে ফেলো, সিকিউ গুলো কমপ্লিট করে ফেলো, বাস। আমার হচ্ছে কি, আগে হচ্ছে আমি তো আগে ফার্স্ট করতে হবে, আমার আগে A+ পাইতে হবে, তারপরে না আমি আরো আহামরি জিনিস নিয়ে টানাটানি করবো, দরকার নাই ভাই। এই জিনিসগুলো যারা ফাঁকনামি করতে যায় তারা হচ্ছে রেজাল্ট খারাপ করে ফেলে। আর যারা হচ্ছে মানে একদম মানে সিস্টেমেটিক্যালি শোনো, এমন এমন স্টুডেন্ট আছে বোকা, যারা 8 ঘন্টা একটা না পড়ে, আর এমন এমন স্টুডেন্ট আছে যারা চালাক, তারা 1 ঘন্টা পড়ে। যেমন তুমি অধ্যায়টা আমি যা পড়াইছি, এটা তুমি একটু পর্যন্ত পড়ি, তুমি যদি একটা সিকিউ কমন পাইছো। আরেকজন আছে কি, ও একদম বইটা শেষ করে এমসিকিউ সলভ করে সিএস এ ক্লাস করে খুঁটি নাটি বাই দুনিয়াতে যেটা নাই, ওরা তো এটা দিচ্ছে, কারণ ওদের তো দরকার আছে কি, ওরা তোমাদেরকে নিজেদেরকে দেখাইবে যে না আমরা প্রো, আমাদের কাছে ক্লাস করো, মানে অনেক কিছু অনেক প্র্যাকটিক্যালি দেখাইবে। তো এরা কি করে, শেষে কি করে, ওই যে অনেক বেশি বেশি পড়তে চায়, তো বেশি পড়তে 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 যখন তোমাদের যেটা দরকার, যেটা এক্সামে আসে, ওইটা করতে পারে না, বুঝছো? জাস্ট এইটুকু বললাম যে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, ক্লাসগুলোকে একটা হালকাভাবে নিও না। জাস্ট ক্লাসগুলো যদি ভিডিও উল্টাপাল্টা যায়, তোমরা একটু ঠিক করে দেখিনি, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। আর আমি যা যা করে দিছি ভাই, তোমরা এসিএস করো, যাই করো, প্রাইভেট পড়ো, যাই করো, হ্যান ত্যান বই পড়ো, আগে আমার ক্লাসটা প্লিজ শেষ করে ফেলি। আমি যে অধ্যায়টা আমি একবার করাইছি, আমার অধ্যায়টা করি, যতগুলো শিখিয়েছে সবগুলো শেষ করে ফেলি ভাই। এর উপরে হয়তো আমি জানি যে এর উপরে আর কিছুই আসা নেই অধ্যায় থেকে, এবার হচ্ছে তোমাদের উপর, ঠিক আছে? তো দেখো, ক্ষয়ের মধ্যে একটা কোশ্চেন, ক্ষয়ের মধ্যে আরও অনেক কোশ্চেন আসতে পারে, কিন্তু এই কোশ্চেনটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে আসতে পারে কোনো স্থানের তাপমাত্রা 30 ডিগ্রি, শিশিরাঙ্ক 22 ডিগ্রি বলতে কি বুঝো? মনে রাখবা উত্তর, হ্যাঁ, উত্তর হচ্ছে কি, এত আহামরি দরকার নাই। তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি তাপমাত্রায় বায়ুতে, দেখো শিশিরাঙ্ক মানে কি, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প না? হ্যাঁ, 30 ডিগ্রি, তার মানে কি 30 ডিগ্রি তাপমাত্রা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত নয়। জলীয় বাষ্প দ্বারা কি সম্পৃক্ত নয়, তাপমাত্রা কমিয়ে 22 ডিগ্রি করা হলে ওই জলীয় বাষ্প কি বলতো, ওই জলীয় বাষ্প দ্বারাই কি হয়, বায়ু সম্পৃক্ত হয়, ওই জলীয় বাষ্প দ্বারাই। দেখো কি লিখছি, কোন স্থানের তাপমাত্রা 30 ডিগ্রি, শিশিরাঙ্ক 22 ডিগ্রি বলতে কি বুঝো? আচ্ছা, শিশিরাঙ্ক মানে কি? শিশিরাঙ্ক মানে হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত। সম্পৃক্ত হয় না? হ্যাঁ, সম্পৃক্ত হয় কোনটা দ্বারা? শিশিরাঙ্ক দ্বারা। তার মানে এটা দ্বারা কি সম্পৃক্ত হয় না? দেখো, 30 ডিগ্রি তাপমাত্রা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত নয়। তাপমাত্রা এই দেখো 30 ডিগ্রি থেকে 22 ডিগ্রি কি কমছে না বাড়ছে? কমছে। কমিয়ে 22 ডিগ্রি করা হলে ওই জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়। এটা হচ্ছে ক্ষয়ের জন্য কোশ্চেন একটা আমি করাই দিছি, ঠিক আছে? তো তাহলে তোমরা আজকে আমি যে তোমাদেরকে আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, তারপরে যে ক্ষয়ের জন্য একটা কোয়েশ্চেন করে দিলাম, এগুলো হচ্ছে তোমাদের এক ক্লাসে আমি দিয়ে দিছি, এগুলো শেষ করে ফেলবা। তারপরে আমরা হচ্ছে এখান থেকে একটা কোয়েশ্চেন আমি করাবো, জাস্ট ওই কোয়েশ্চেনটা করলে মানে এই অধ্যায় থেকে ওই কোয়েশ্চেনটাই ওই কোয়েশ্চেনটা হয়তো হুবহু কমন পেয়ে যাবা, নাহলে একটু মান চেঞ্জ করে দিতে পারে, ওই এতটুকু মানটা চেঞ্জ করে দিতে পারে। তো লেটস গো, আমরা তাহলে এই
ভিডিওটা এখানে অফ করে দিয়ে আরেকটা ভিডিও বানাই, হ্যাঁ? যেটা তাহলে 14 নম্বর পার্ট দিয়ে দিব আমি।